শতাব্দী ডিম থেকে পার পেলেন না, তবে আজ ডিম থেকে বেঁচে গেলেন তিনি। বিধাননগর মহকুমা আদালতে অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়নি, একটাও ডিম লাগেনি অভিষেকের গায়ে। আজ তিনি গিয়েছিলেন গলা দিতে, কণ্ঠ দান করতে। দান নয়, আদালতের নির্দেশ অনুযায়ী কণ্ঠের নমুনা দিতে। কি বলচাল দিয়ে সোনারপুরে গেলেন। বাড়ি থেকে বেরোলেন, আধ ঘন্টার মধ্যেই ডিমে মাখামাখি, বড় বড় পাথর, মাথায় হেলমেট, হেনস্থার এক শেষ। তারপর তো প্রায় বাড়ি থেকে বেরোনোই ছেড়ে দিয়েছেন অভিষেক। কোর্টের কাছে আবেদন নিবেদন করে মোটামুটি একটা নিরাপত্তার আশ্বাস পেয়ে তবে আজ কোর্টে গেলেন। তবে ডিম টিম পড়েনি, পুলিশ ঢাল দিয়ে ঘিরে রেখেছিল তৃণমূলের সুসময়ের যুবরাজ। কিন্তু আদালতে কিসের জন্য নমুনা দিতে গেলেন? কণ্ঠ। আপনারা জানেন, পরপর দুবার 30 জুন আর 8 জুলাই ডিজে মামলায় হাজিরা এড়িয়েছিলেন অভিষেক। 10 জুলাই আদালতের ধমকের মুখে পড়েন, রীতিমতো ভর্ৎসনা করে আদালত বলে এবারও হাজিরা এড়ালে রক্ষা কবচ তুলে নেব। রক্ষা কবচ হটলেই কি হতে পারে, অ্যারেস্টের খাড়া বিলক্ষণ জানেন। তাই তাড়াতাড়ি ভয়ে দৌড়েছেন কণ্ঠ দিতে। থরহরি কম্প ভাইপো একেবারে ভিজে বেড়াল হয়ে কণ্ঠ পরীক্ষা করতে গেলেন আজ। কণ্ঠস্বরের নমুনা দিতে আদালত অভিষেকে। খবর পাওয়া মাত্রই মহকুমা আদালত চত্বরের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়, নামানো হয় র্যাফ। বেলা 11:48 নাগাদ আদালত চত্বরে দেখা মেলে অভিষেকের। তাকে রীতিমতো ঢালের কর্ডন করে ডিম থেকে বাঁচায় পুলিশ। ভোটের আগে উনি যে উস্কানিমূলক বক্তব্যগুলো রেখেছিলেন তার বিরুদ্ধে এটা কমপ্লেন করা হয়েছিল। এবার সিআইডি এটা তদন্ত করছেন। এবার সিআইডি আজকে ওনার ভয়েস স্যাম্পল দেওয়ার কথা। ডিজে মামলা কি মামলা এইসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায়, কে লুকিয়ে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের নিয়ে আলোচনার ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চায়। ঘণ্টা দেড়েক পর কণ্ঠস্বরের নমুনা দিয়ে তিনি আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান। কণ্ঠ দিতে প্রায় 100 মিনিট মতো সময় লেগেছে। একই স্ক্রিপ্ট, একবার দ্রুত গতিতে, একবার খুব ধীর গতিতে পড়তে হয়েছে অভিষেককে। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। সিআইডি তদন্ত করছে, সেই তদন্তেই তো কণ্ঠের নমুনা দরকার। মমতা ব্যানার্জি এদিন বলেন, বাঘের মতো লড়াই করছেন অভিষেক। ভোটের ফল ঘোষণার পর থেকেই মামলায় মামলায় জেরবার। তার সঙ্গে দলত্যাগী থেকে শুরু করে দলের অন্দরে থাকারাও অভিষেক প্রসঙ্গে চরম বিদ্রোহী। কেউ মেনে নিতে পারছে না অভিষেককে। খোদ মদন মিত্র ভাইপোর নামে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করে দল ছেড়ে দিলেন। মানে কালীঘাট তৃণমূল। শান্তি যে ভাইপোর ডিকশনারি থেকে উবে গেছে তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু গত কয়েক বছর ধরেই তো ভুরি ভুরি অভিযোগের কথা শুনতে শুনতে কান পচে গেল। জনতার প্রশ্ন, আসল কাজটা কবে হবে? জানে তুমি নিচে ফেলো, সে তোমায় বাঁধিবে যে নিচে। রাজ্যে পালা বদলের পর ভাইপোর তো সেই দশা। তৃণমূলের আমলে মনে আছে, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্ট থেকে লম্বা রক্ষা কবচ পেয়েছিলেন, একেবারে ব্ল্যাঙ্কেট ইমিউনিটি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূল সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক অনৈতিক মিথ্যে মামলা করত বলে অভিযোগ হতো রোজ। তবু হতো, কিন্তু কোনো কিছু হলেই শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের পুলিশ একটা করে মামলা ঠুকে দিত। সেই সব মামলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী আদালতে আবেদন করেছিলেন, বলেছিলেন এগুলো সব মিথ্যে, আমাকে রক্ষা কবচ দেওয়া হোক। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষা কবচ দিয়েছিলেন শুভেন্দুকে। হাইকোর্টের নির্দেশে 2.5 বছরেরও বেশি সময় ধরে রক্ষা কবচের সুবিধা সুরক্ষা পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই রাজাশেখর মান্থা ছিল তৃণমূলের দু চোখের বিষ। তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতাকে হাইকোর্টের দেওয়া সেই রক্ষা কবচ নিয়ে বিচার ব্যবস্থাকেও নিশানা করতে পিছপা হননি ভাইপো। বিচারপতি রাজাশেখর মান্থাকে এই কুণাল ঘোষ তখন রক্ষাশেখর মান্থা বলে কটাক্ষ করতেন। পুলিশকে মানছে না, আইন শৃঙ্খলাটা পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে, এবং কালকেও সেই মানসিকতা দেখা গেছে, এবং এর জন্য দায়ী ওয়ান অ্যান্ড অনলি জাস্টিস রাজাশেখর মান্থা। শুভেন্দুর মুখে বলতে শোনা যায়, আমি রাজাশেখর মান্থার বেঞ্চে যাব। কেন, কিসের জন্য, কোন কারণে? বিচারপতির নাম এখানে ম্যাটার করে। কেন, কি জন্যে? ঘটনাচক্রে
যখন আজকের মুখ্যমন্ত্রী তিনি যখন ছিলেন অপোজিশন লিডার, তখন সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এমন একটি নির্দেশ দিয়েছিলেন, ঠিক সেই রকম একটি ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই আইনজীবীদের ব্যাখ্যা। অভিষেক ব্যানার্জি নিজে সেই সময় শুভেন্দু অধিকারীকে কোর্ট, বিশেষ করে বিচারপতি মান্থা রক্ষা শিল্ড দিচ্ছেন বলে সরব হতেন। রাজাশেখর মান্থার এজলাসে শুভেন্দুর জওয়ানিও প্রশ্ন তুলেছিলেন অভিষেক। এখন মজার বিষয় কি জানেন? ওই যে ব্ল্যাঙ্কেট ইমিউনিটি, এফআইআর যতই হোক কঠিন কিছু ব্যবস্থায় যাবে না, মানে গ্রেফতারি নয়, সেই রক্ষা কবচ চাইছেন অভিষেক নিজে। হাইকোর্টে গেছেন, একটার পর একটা অভিযোগ, এফআইআর, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, সন্ধে একটা। অভিষেক বুঝতেই পারছেন না, আমরাও সংবাদ মাধ্যমে ট্র্যাক করতে পারছি না, এত এফআইআর, এত অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ। সেবাশ্রয় নেই যে কতগুলো এফআইআর, তার হিসেব নেই। তারপর এটা ওটা সেটা আছে তো আছেই, অভিযোগের তন্ত নেই। আর ওই অভিযোগের এভারেস্টে উঠে বসে থাকা অভিষেক এবার তো ইমিউনিটি খুঁজছেন। এবার তার কাছে শুভেন্দুই মডেল, যাকে সহ্য করতে পারেন না অভিষেক। তৃণমূলের ক্ষমতা যাওয়ার পরেই অভিষেকের এই যে অবস্থা, সব মামলার ফাইল খুলছে, তাতে শুভেন্দুই তার রোল মডেল। কখন তার ডাক পড়বে আর কখন তাকে অ্যারেস্ট করা হবে কেউ জানে না। অভিষেক তো কাঁপছেন, রীতিমতো বাড়ি থেকেই বেরোন না এখন। যদিও মমতা ব্যানার্জি বলেছেন উনি বাঘের মতো লড়াই করছেন। ফলে অভিষেকের সামনে উদাহরণ শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে যেভাবে তৃণমূল সরকার এবং পুলিশ প্রশাসন ব্যবহার করে করা মামলাগুলোর বিরুদ্ধে রক্ষা কবচ পেয়েছিলেন শুভেন্দু, সেভাবে তাকেও রক্ষা কবচ দেওয়া হোক, কাঁদুনি গাইছেন অভিষেক। একজন বিশিষ্ট বিরোধী নেতার কণ্ঠস্বর স্তব্ধ করার উদ্দেশ্যে শুরু হয়েছে মামলা। বহু পুরনো অভিযোগে পুলিশের কাছে আবেদন করা হচ্ছে। 40টা মামলা করেছে তো আমার বিরুদ্ধে, কি করবে? কি করে নাও, 4 বছর ধরে হাঁপিয়ে গেছো সব। এসব হট বনেকে বকে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। এটা হেনস্থা, এটা গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা। এহেন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধে কি আর বলে, এটা কলিযুগ, এখানকারটা এখানেই পেতে হয়। দেখুন, আমরা সবাই তো এই ঘটনাগুলো থেকে শিখি, রাজনীতিকরা তো আমাদের শেখান, ব্যক্তি জীবনে আমাদের সাবধান করেন। ফলে অযথা আপনার যদি ক্ষতি না করে, কারোর ক্ষতি করবেন না, তখনই গোলমাল। এখানকারটা এখানেই পেতে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।